আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার উপকূলের কাছে তেলবাহী ট্যাঙ্কারকে ফের যুক্তরাষ্ট্রের ধাওয়া। গোটা ইউক্রেনের চেয়েও বেশি কিছু চান পুতিন, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েল। গ্রিসে অভিবাসী নৌকা থেকে উদ্ধার ৫৩৯ জনের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি। সর্বশেষ জানাবো, বিহারের মুখ্যমন্ত্রীর হেনস্থার শিকার সেই নুসরাতকে ৩ লাখ টাকা বেতনের চাকরির প্রস্তাব। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলা উপকূলের কাছে তেলবাহী ট্যাঙ্কারকে ফের যুক্তরাষ্ট্রের ধাওয়া। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে বিদ্যমান উত্তেজনার মাঝে খবর পাওয়া গেছে, ভেনেজুয়েলা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় জ্বালানি তেলবাহী একটি নৌযানকে ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। তার আগে চলতি মাসে মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে জ্বালানি তেলের ২টি ট্যাঙ্কার অবরুদ্ধ করে। সর্বশেষ গত শনিবার পানামার পতাকাবাহী একটি ট্যাঙ্কার অবরুদ্ধ করা হয়। আন্তর্জাতিক জলসীমা থেকেই সেটি অবরুদ্ধ করা হয়, তবে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় এটির নাম ছিল না। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, গতকাল রোববারের অভিযানে ভেনেজুয়েলা নৌবহরে থাকা একটি জাহাজকে ধাওয়া করা হয়েছে। এটি ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার অবৈধ কৌশলের অংশ। জাহাজটিতে ভুয়া পতাকা ওড়ানো হয়েছে। এটি অবরুদ্ধ করার জন্য বিচারিক আদেশ রয়েছে। ওয়াশিংটন অভিযোগ করেছে, মাদক সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে জ্বালানি তেলের অর্থ ব্যবহার করছে ভেনেজুয়েলা। এদিকে জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করার ঘটনাকে চুরি ও অপহরণ হিসাবে দাবি করছে ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলায় আসা যাওয়া করা সব নিষিদ্ধ জ্বালানি তেলের ট্যাঙ্কার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। দেশটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাদের সম্পদ চুরির চেষ্টা করার অভিযোগ এনেছে। রোববারের ধাওয়ায় দেওয়া ঘটনাটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন প্রশাসন। ট্যাঙ্কারটির সঠিক অবস্থান ও নাম এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্র বলছে, নিষেধাজ্ঞার তালিকায় নাম না থাকলেও ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত জ্বালানি প্রতিষ্ঠান PDVSA এর জ্বালানি তেল পরিবহন করছিল। তবে বিবিসি যাচাই করে দেখেছে, গত ৫ বছরে ট্যাঙ্কারটি গ্রিস আর লাইবেরিয়ার পতাকা বহন করছে। গোটা ইউক্রেনের চেয়েও বেশি কিছু চান পুতিন, বললেন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও গোটা ইউক্রেন দখল করা এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যে থাকা ইউরোপীয় ভূখণ্ড পুনর্দখলের লক্ষ্য ছাড়েননি। ইউক্রেনের যুদ্ধ অবসানে আলোচনা চললেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের লক্ষ্য এখনও একই আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন। তবে ট্রাম্প ও তার প্রতিনিধিরা দাবি করে আসছেন, পুতিন সংঘাতের অবসান চান, যা গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। ২০২২ সালে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন ধারাবাহিকভাবে একই রকম রয়েছে। ইউরোপীয় নেতারা ও গোয়েন্দা সংস্থাগুলোর দৃষ্টিকোণের সঙ্গে তা মিলে যায়। তাদের মতে, পুতিন গোটা ইউক্রেন সহ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর ভূখণ্ড, এমনকি নেটোভুক্ত রাষ্ট্রগুলোর অংশ দখল করতে চান। হাউস গোয়েন্দা কমিটির ডেমোক্রেটিক সদস্য মাইক কুইগলি বলেন, গোয়েন্দা তথ্যে বরাবরই বলা হয়ে আসছে যে পুতিন আরও বেশি চান। ইউরোপীয়রা এই বিষয়ে নিশ্চিত, পোল্যান্ডও পুরোপুরি নিশ্চিত। বাল্টিক দেশগুলো মনে করে তারাই প্রথম লক্ষ্য। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রাশিয়া। এর মধ্যে রয়েছে ডনবাসের লুহানস্ক ও দোনেস্কের বড় অংশ, জাপোরিঝিয়া ও খেরসনের কিছু এলাকা এবং ক্রিমিয়া উপদ্বীপ। ক্রিমিয়া এবং এই ৪ প্রদেশকে রাশিয়ার অংশ বলে দাবি করে আসছেন পুতিন। ২ সূত্র জানায়, প্রস্তাবিত শান্তি চুক্তির অংশ হিসাবে ট্রাম্প কিয়েভের উপর দোনেস্কো ইউক্রেনীয় বাহিনী নিয়ন্ত্রণে থাকা ছোট ছোট এলাকা থেকে সেনা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ অধিকাংশ ইউক্রেনীয় নাগরিক এই দাবি মেনে নেননি। পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েল। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠানকে বাধা দিতে পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী বেজারেল স্মোট্রিচ বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। স্মোট্রিচ বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে এই বিষয়ে একটি প্রস্তাব দিয়েছিল। গতকাল সেটি পাশ হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের কোনো বসতি স্থাপন করা
অবৈধ বিবেচনা করা হয়। ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরস বলেছেন, পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব কার্যক্রমের এই ধারাবাহিক সম্প্রসারণ একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে, অন্যদিকে প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্রের গঠনকে হুমকির মুখে ফেলেছে। এদিকে সৌদি আরব ইতোমধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে বসতি স্থাপনের মাধ্যমে গত কয়েক দশক ধরে একটু একটু করে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করছে ইসরায়েল। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমলে গত প্রায় ৩ বছরে এই কার্যক্রম রীতিমতো উল্লসফলন ঘটেছে। ২০২২ সালের শেষ দিকে সরকার গঠন করে ইসরায়েলের বৃহত্তম রাজনৈতিক দল লিকুদ পার্টির শীর্ষ নেতা নেতানিয়াহু তারপর থেকে গত প্রায় ৩ বছরে পশ্চিম তীর এলাকার ইহুদি আবাসন বা আবাসিক ভবনের সংখ্যা ১২৮টি বেড়ে পৌঁছেছে ১৭৮টিতে, অর্থাৎ শতকরা হিসাবে নেতানিয়াহুর আমলের পশ্চিম তীরে বসতি স্থাপনের হার বেড়েছে প্রায় ৪০%। তবে এটি নতুন ১৯টি বসতি অনুমোদনের আগের হিসেব। সাম্প্রতিক সিদ্ধান্ত কার্যকর করা হলে পশ্চিম তীরে গত ৩ বছরে ইসরায়েলি বসতির সংখ্যা পৌঁছেছে ৬৯টিতে। তবে এটি নতুন ১৯টি বসতি অনুমোদনের আগের হিসেব। সাম্প্রতিক সিদ্ধান্ত কার্যকর করা হলে পশ্চিম তীরে গত ৩ বছরে ইসরায়েলি বসতির সংখ্যা পৌঁছাবে ৬৯টিতে। বিবিসিকে স্মোটরিচ জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে পুরোপুরি কবর দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার। গ্রিসে অভিবাসীবাহী নৌকা থেকে উদ্ধার ৫৩৯ জনের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি। গ্রিসের দক্ষিণাঞ্চলের গাভদোস দ্বীপ সংলগ্ন সমুদ্র থেকে একটি মাছ ধরার নৌকা ৫৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ৪৩৭ জন। স্থানীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ লিমেনার্কিও এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার ১৯ ডিসেম্বর ভোর রাতে আগিয়া গ্যালেনির দক্ষিণ দিকে সাগরের বিপদগ্রস্ত নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরে সবাইকে উদ্ধার করে রেথিন্ন শহরের কিত্রেনসি ভবনে স্থানান্তর করা হয়। সেখানে হেলেনিক কোস্টগার্ডের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে, বাকিরা মূলত প্রাপ্তবয়স্ক পুরুষ। রেথিটনোর কোস্টগার্ড প্রধান কিরিয়াকোস পাত্তাকোস জানান, এখন প্রশাসনের প্রধান লক্ষ্য মানব পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা। এদিকে রেথিন্ন পৌরসভার উপমেয়র নাগরিক সুরক্ষা ইয়ারগোস স্কোরদিলিস বলেন, একসঙ্গে এত বিপুল সংখ্যক অভিবাসীকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো তাদের নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের অভাবে স্থানীয় প্রশাসন চাপের মুখে পড়েছে। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে সোমবার ৩০০ জন অভিবাসীকে অন্য স্থানে পাঠানো হবে এবং অবশিষ্টদের আগামী সপ্তাহে স্থানান্তর করা হবে। বিহারের মুখ্যমন্ত্রীর হেনস্থার শিকার সেই নুসরাতকে ৩ লাখ টাকা বেতনের চাকরির প্রস্তাব। ভারতের বিহারের সম্প্রতি চাকরির নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হেনস্থার শিকার হয়েছেন এক হিজাব পরিহিত তরুণী। সদ্য চিকিৎসক হওয়া নুসরাত পারভিন হিজাব পরে অনুষ্ঠানে গেলে নীতিশ কুমার টান দিয়ে তার হিজাব খুলে ফেলেন। রোববার ২১ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নুসরাত সেদিন নিয়োগপত্র পেলেও এই ঘটনার পর তিনি আর চাকরিতে যোগদান করেননি। গতকাল শনিবার ছিল তার চাকরিতে যোগদানের শেষ দিন। এরই মধ্যে বিহারে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য সরকার নুসরাতকে নতুন চাকরির প্রস্তাব দিয়েছে। মোটা অঙ্কের মাসিক বেতন দেয়া হবে বলে জানিয়েছেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি বলেছেন, বিহারের ওই মেয়েকে ৩ লক্ষ টাকা মাসিক বেতন, একটাই পছন্দসই পদের চাকরি এবং একটি সরকারি ফ্ল্যাটের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, আমি তাকে ঝাড়খণ্ডে আমন্ত্রণ জানিয়েছি এবং তাকে ৩ লাখ টাকা মাসিক বেতন, একটি ফ্ল্যাট, একটি পছন্দসই পদ এবং পূর্ণ নিরাপত্তা সহ একটি চাকরির প্রস্তাব দিয়েছি। তিনি আরও বলেন, যেভাবে একজন ডাক্তার একজন নারীকে হিজাব টেনে অপমান করেছে এবং অশালীন আচরণ করা হয়েছে তা কেবল একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং মানবিক মর্যাদা, সম্মান এবং সংবিধানের উপর সরাসরি আক্রমণ।